আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাতের আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি শুরুতে আজকের সর্বশেষ আপডেটগুলো। পাক ভারত সেনাবাহিনীর তুমুল লড়াই সীমান্তে। স্বাধীন তাইওয়ান কখনো সহ্য করা হবে না বলছে চীনা মুখপাত্র। চীন ইত্যাদির চেয়ে ভারতীয় ভাইরাস বেশি প্রাণঘাতী বলছে নেপাল। কিমের আজব নির্দেশ শুনলেই গা গুলিয়ে উঠবে যে কোনো মানুষের। ঈদ উল ফিতরের পর খুলছে জেরুজালেমের আল আকসা মসজিদ। ইরাকি বাহিনীর হাতে আইএস নেতা গ্রেফতার। 2020 সালের নির্বাচনে ট্রাম্পের ভূমিধস পরাজয় হবে। মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 23,000-এর বেশি করোনায় আক্রান্ত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। একদিকে করোনা, অন্যদিকে আমফান। তবে এর মধ্যেও থেমে নেই ভারত পাকিস্তান লড়াই। মঙ্গলবার রাতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল দুই দেশ। মঙ্গলবার রাত 10টা নাগাদ জম্মু কাশ্মীরের বালাকোট সেক্টরে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় ভারী গোলাবারুদ ব্যবহারের আওয়াজ শোনা যায়। তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি। দুই দেশ একে অপরকে দোষারোপ করছে। এর আগে রোববার সকাল 8টা 40 নাগাদ জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় সংঘর্ষ হয়। তারও আগে 9 মে তারিখেও জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তানি সেনারা। সেদিন সন্ধে 7:30 নাগাদ পাকিস্তান সেনাবাহিনী ডেগওয়ার সেক্টরে LOC বরাবর মর্টার হামলা চালায় ও সঙ্গে চলে গুলি বর্ষণ। ভারতীয় সেনার তরফ থেকেও জবাব দেওয়া হয়েছিল। দীর্ঘ 6 দশক ধরে চীনের ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাইওয়ান। কিন্তু দেশটিকে নিজেদের অধিকারের বাইরে ভাবতে নারাজ বেইজিং। চীনা মূল ভূখণ্ড থেকে স্বাধীন হলে তাইওয়ানের জন্য সে স্বাধীনতা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করে দেন চীনের প্রেসিডেন্ট। এদিকে নতুন করে চীনের ছায়া থেকে বেরিয়ে স্বাধীন তাইওয়ান কখনো সহ্য করা হবে না বলে জানিয়েছেন বেইজিং সরকারের এক মুখপাত্র সাই ইং ওয়েন। তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতেই চীনের মূল ভূখণ্ড থেকে এমন হুঁশিয়ারি আসলো। তাইওয়ানকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা দিলেও স্বাধীনতা প্রশ্নে তাদের অবস্থান ইস্পাত কঠিন। বরং তাইওয়ানকে এক করে ফেলতে চেষ্টার কমতি নেই চীন সরকারের। স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হয় না তারা। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান তাইওয়ানকে অবশ্যই চীনের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যেতে হবে। চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স বিষয়ক অফিসের মুখপাত্র মা সিয়ানগুয়াং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রণ বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছে, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পর্যাপ্ত সক্ষমতা চীনের রয়েছে। বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা চীনের ভেতরকার রাজনীতিতে হস্তক্ষেপ করে এমন কোনো বহির্শক্তি হস্তক্ষেপ কখনোই মেনে নেবে না বেইজিং। মা জানিয়েছেন, শান্তিপূর্ণ পুনর্মিলনের বড় সম্ভাবনা তৈরিতে ছিল চীন। তবে এখন আর তাইওয়ানের কোনো ধরনের স্বাধীনতাকামী আন্দোলনকারীদের আর সুযোগ দেওয়া হবে না। শান্তিপূর্ণ পুনর্মিলনের ক্ষেত্রে চীন সেই এক দেশ দুই নীতি অনুসরণ করতে পারে বলে জানান তিনি। আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের মতো তাইওয়ানকেও চীন এক দেশ দুই নীতি প্রস্তাব দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাতে তাইওয়ানের মূল চীনে বিলুপ্ত হবে, কিন্তু তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু তাইওয়ান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। এই ব্যাপারে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সাই মনে করেন তাইওয়ান কার্যত একটা স্বাধীন রাষ্ট্র এবং সেটা চীনের অংশ না। তাইওয়ান বর্তমানে একটি স্বায়ত্তশাসিত দেশ এবং নিজেদেরকে তারা স্বাধীন দাবি করে। 1949 সালে গৃহযুদ্ধের ভেতর দিয়ে তারা আলাদা হয়ে যায়। তবে তাইওয়ানকে এখনও অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও তাইওয়ান দুই পক্ষ একই পরিবারভুক্ত ছিল। তাইওয়ানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার কোনো রকম তৎপরতাকে কখনোই সহ্য করবে না চীন। চীন ইতালির চেয়ে ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মঙ্গলবার নেপালের পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে তিনি কথা বলেছেন। নেপাল করোনা ভাইরাস ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন ওলি। তিনি বলেছেন, অবৈধভাবে ভারত থেকে আসা লোকজন এই দেশে ভাইরাসটির বিস্তার ঘটাচ্ছে। সঠিক পরীক্ষা ছাড়া ভারত থেকে লোক নিয়ে আসার জন্য স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও দলীয় নেতারা দায়ী। বাইরে থেকে লোক আসতে থাকার কারণে কোভিড-19 নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন চীন ও ইতালির চেয়েও ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে। আরও অনেকে সংক্রমিত হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর এসব মন্তব্যে নয়াদিল্লি হতবাক হয়েছে, আর ভারতীয় কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন। ওলির এসব মন্তব্যে সম্প্রতি ভারতের উদ্বোধন করা একটি নতুন সড়ক নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট বিরোধ আরও গভীর হয়েছে। একই ভাষণে ওলি ভারতের নিয়ন্ত্রণে থাকা কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ এলাকা যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেছেন। নিজেদের নিয়ন্ত্রণে থাকা এই এলাকাটিকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে ভারত। অপরদিকে সম্প্রতি নেপালের মন্ত্রিসভা অনুমোদিত একটি রাজনৈতিক মানচিত্রে ওই এলাকাগুলোকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। নেপাল ও ভারতের মধ্যে 1800 কিলোমিটার যৌথ সীমান্ত আছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশ, দেশের প্রতিটি নাগরিককে রোজ 90 কেজি মলমূত্র সরবরাহ করতে হবে। কিম জং উনের দেওয়া এই আজব নির্দেশ পালন না করলে শাস্তি ভোগ করতে হবে। কি সেই শাস্তি, সেটিও অদ্ভুত। 90 কেজির সঙ্গে আরও বাড়তি 300 কেজি মল সরবরাহ করতে হবে, আর সেটা না করতে পারলে বড় অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে। স্বৈরাচারী শাসক হিসেবে এমনিতেই কুখ্যাত কিম জং উন উত্তর কোরিয়ার নাগরিকদের উপর এর আগেও তিনি বহুবার এমন অদ্ভুত সব নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন এমন অদ্ভুত নির্দেশ দিলেন কিম? উত্তর কোরিয়ার সারের সংকট বহুদিনের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিমের বাবা সংঘাতের জন্যই উত্তর কোরিয়ায় এই সার সংকট। কিন্তু কিম এবার রাসায়নিক সারের বদলে জৈব সারের যোগান বাড়াতে চান, আর তাই এমন সিদ্ধান্ত। যদিও পশু পাখির মল সরবরাহ করলেও চলবে, কিন্তু যেভাবেই হোক প্রতিটি নাগরিককে রোজ 90 কেজি মল সরবরাহ করতে হবে। প্রতিটি নাগরিককে এবার সকাল সকাল মল খুঁজতে বেরোতে হবে এবং সেই মল সংগ্রহ করে রাখতে হবে। ভাবুন একবার কি কাণ্ড। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচনে একটি সার কারখানা উদ্বোধন করেছেন কিম। এই কারখানা নিয়ে নাকি আবেগপ্রবণ কিম। তিনি বলেছেন তার দাদা কিং ইল সাং ও বাবা দ্বিতীয় কিং জং বেঁচে থাকলে এই সার কারখানা উদ্বোধন দেখে প্রচণ্ড খুশি হতেন। কিম জং আর স্বৈরাচার দুটি যেন সামর্থক হয়ে উঠেছে। কিছুদিন আগেই জল্পনা ছিল কিম নাকি আর বেঁচে নেই, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি আবার ফিরেছেন স্বমহিমায়, আর ফিরেই উত্তর কোরিয়ার মানুষের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় শুরু হবে। মঙ্গলবার মসজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে 15 মার্চ ধর্মীয় কর্তৃপক্ষ আল আকসা মসজিদ ও ডোম অব দ্য রক বন্ধ করে দেয়। এর এক সপ্তাহ পর আল আকসার বহিরাঙ্গনেও মুসলিমদের জমায়েতের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এক বিবৃতিতে কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ জানায়, আগামী শনিবার বা রোববার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এরপরই আল আকসা মসজিদের বহিরাঙ্গন নামাজের জন্য খুলে দেওয়া হবে। তবে আল আকসা ও ডোম অব দ্য রকের ভেতরে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি। পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্মীয় কর্মকর্তারা। এদিকে করোনা মহামারীর কারণে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী মুসলমানদের ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া কাউন্সিলও একই মত দিয়েছে। ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠীর এক নেতাকে বুধবার গ্রেফতারের ঘোষণা দিয়েছে ইরাকের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস INIS। তার নাম আব্দুল নাসির কারদাস। মৃত আইএস নেতা আবু বকর আল বাগদাদির স্থলাভিষিক্ত হতে প্রার্থী ছিলেন তিনি। INIS ওই জঙ্গি নেতাকে গ্রেফতারের স্থান কিংবা তার সঙ্গে আর কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। কারদাস আইএসের গুরুত্বপূর্ণ নেতা, তবে আল বাগদাদির স্থলাভিষিক্ত করা হয়নি তাকে। বর্তমানে বাগদাদির দায়িত্ব সামলানোর জন্য নির্বাচিত করা হয়েছে আব্দুর রহমান আল মাওলাকে। 2019 সালের অক্টোবর মাসে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে বাগদাদি আত্মহত্যা করেন। সে সময় তার বয়স হয়েছিল 48 বছর। তার আসল নাম ইব্রাহিম আওয়াদ আল বদরুই। তিনি 2014 সালের জুন মাসে আইএস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। করোনা ভাইরাসের সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে ঐতিহাসিক পরাজয় বরণ করবেন। অক্সফোর্ড ইকোনমিক্সের একটি জাতীয় নির্বাচনের মডেলে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। অক্সফোর্ড ইকোনমিক্স এর মডেলটি নির্বাচনের ফলাফল পূর্বাভাসের জন্য বেকারত্ব, নিষ্পত্তিযোগ্য আয় এবং মুদ্রাস্ফীতির বিষয়গুলো ব্যবহার করে। CNN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে এই মডেল অনুসারে নির্বাচনে ট্রাম্পের ভূমিধস পরাজয় হবে। পপুলার ভোটের মাত্র 35% পাবেন তিনি। মডেলটি গত 18টি নির্বাচনের মধ্যে 16টিতে জনপ্রিয় ভোটের বিজয়ীর ভবিষ্যৎবাণী করেছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে এই মডেলটি সম্পূর্ণ বিপর্যয়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিল। CNN জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংকটের আগে অক্সফোর্ড ইকোনমিক্স ভবিষ্যৎবাণী করেছিল যে ট্রাম্প প্রায় 55% ভোটে জিতবেন। অক্সফোর্ড ইকোনমিক্স রিপোর্টে লিখেছে নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পথে ট্রাম্পের দুর্গম বাধা রয়েছে। মহামারী করোনায় আক্রান্তের সংখ্যায় কিছুতেই লাগাম টেনে ধরতে পারছে না যুক্তরাষ্ট্র। প্রতিদিনই নতুন করে উদ্বেগজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আরও 23,000-এর বেশি মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য দিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। এদিন মারা গেছে 1518 জন। সেই হিসাবে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 23,285 জন। মোট মৃত্যু 93,439 জন। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার্সের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সকালে নতুনভাবে আক্রান্ত হয়েছে 316 জন। এখন পর্যন্ত মোট 15,93,039 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে 94,941 জনের প্রাণহানি ঘটেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,70,812 জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন 11,27,286 জন।
এদের মধ্যে 17,815 জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত দেশটিতে 1,41,73,860টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টেস্ট হয়েছে যুক্তরাষ্ট্রেই। বিষয়টিতে গর্ব ও সম্মানের মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বে সর্বাধিক করোনা শনাক্ত হওয়াকে সম্মান হিসেবে দেখছি আমি, কারণ এটি একটি ভালো লক্ষণ। এর মানে আমাদের এখানে পরীক্ষা অনেক ভালো ও দ্রুত গতিতে হচ্ছে, তাই এত শনাক্ত হচ্ছে। উল্লেখ্য, এখন পর্যন্ত মহামারী করোনায় প্রবল গ্রাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির 50টি অঙ্গরাজ্যে ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে, তবে করোনা সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে জনবহুল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ দেশ রাশিয়ার চেয়েও বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 3,64,249 জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে 28,758 জন। 2,72,484 জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে নিউ জার্সি, সেখানে 1,52,096 জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে 10,747 জন। এদিকে ম্যাসাচুসেটসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 88,970 জন এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 85,893 জন। এই দুই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মারা গেছে যথাক্রমে 6,066 জন ও 3,512 জন।